26 সালের নতুন বছরে ক্লাস 7-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস 7-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 7-এর বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 12টি প্রশ্নের মান 1 করে 1 × 12 = 12। উপনিষদে উক্ত চৈরিবেতি শব্দের অর্থ এগিয়ে যাওয়া। স্বদেশী মিটিংয়ের রীতি ছিল নেতাজির বক্তৃতার আগে নজরুলের গান। অ্যান্টিলোপ হরিণের ঘণ্টায় গতিবেগ 45 মাইল। আলাস্কার পর্বতটির নাম মাউন্ট চেম্বারলিন। অর্নি বলতে বোঝায় চিত্রক গাছ। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা, খটকা কি নিয়ে? ঝোলা গুড় কিসে দেয়? চিরদিনের কবিতায় বর্ণিত দুর্ভিক্ষ 1943 খ্রিস্টাব্দে। প্রদত্ত কোন ভারণটি ভুল? সূর্য। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানটি প্রথম গাওয়া হয় 1905 সালের 25শে আগস্ট। স্মৃতিচিহ্ন কবিতাটি রচনা করেন কামিনী রায়। জনগণমন অধিনায়ক জয় হয়ে গানটি ব্রহ্মসঙ্গীত বলে পরিচিত পায় যে পত্রিকায়, তার নাম তত্ত্ববোধিনী। নেতাজি এখানে বক্তৃতাতে আসবেন, জায়গাটি হলো সরকার বাগান। চিরদিনের কবিতাটি যে কাব্যগ্রন্থে রয়েছে তার নাম ঘুম নেই। কোনটি ধর্নাত্মক শব্দ? ঝিরঝির। প্রদত্ত কোন শব্দটির শব্দের উদাহরণ? মণ্ডপ। দুয়ের দাগে খুব সংক্ষেপে নিচের প্রশ্নগুলোর উত্তর যে কোনো 14টি। রবীন্দ্রনাথ জনগণমনর যে ইংরাজি নামকরণ করেন সেটির নাম দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া। কলকাতায় বর্ষামঙ্গল গান হবে কোন মাসে বর্ষামঙ্গল হবে? কলকাতায় বর্ষামঙ্গল গান হবে শ্রাবণ মাসে বর্ষামঙ্গল হবে। মেঘচোর কাকে বলা হয়েছে? মেঘচোর পুরন্দর চৌধুরীকে বলা হয়েছে। কিষাণপাড়া নীরব কেন? পচা জল ও মশার অত্যাচারে কিষাণপাড়া নীরব। ওরা ভেবেছিল মনে। ওরা কারা? স্মৃতিচিহ্ন কবিতায় ওরা বলতে যশ ও ঐশ্বর্য লোভী ব্যক্তিদের কথা বলা হয়েছে। বক্তা কিভাবে নিজের নিজের নোট বইটি লিখলেন? বক্তা অর্থাৎ বাচ্চা ছেলেটি যেখানে যা যা ভালো ভালো কথা শোনে সেগুলো সে নোট বইটিতে চটপট লিখে রাখে। কাজী নজরুলের গান রচনা অনুসরণে সে সময় স্বদেশী মিটিংয়ের রীতি কী ছিল? লেখকদের ছোটবেলায় তারা দেখেছেন যে কোনো স্বদেশী মিটিংয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর বক্তৃতার আগে কাজী নজরুল ইসলামের গান গাইতে। এটা ছিল তখনকার দিনের স্বদেশী মিটিংয়ের রীতি। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম কবে গাওয়া হয়? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটি প্রথম 1905 খ্রিস্টাব্দে গাওয়া হয়। গমনে সক্ষম গমনে অক্ষম প্রাণীর নাম? গমনে সক্ষম ক্লাইমোডোমোনাস, আর গমনে অক্ষম হচ্ছে স্পঞ্জ। কাল থেকে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে মোর লেগে আছে খটকা। কাল থেকে মনে কি খটকা লেগেছে? সেটির মনে ঝোলাগুড় কিসে দেয় তা নিয়ে সন্দেহ দেখা দেয়। সাবান না পটকায় দুটির কোনটিতেই সে ঠিক করতে পারে না। এই বিষয়টি তার কাছে খটকা লাগে। এই প্রশ্নের উত্তর সে মেজদার কাছ থেকে জেনে নিলে খটকা দূর হবে। চিরদিনের কবিতায় বাংলার যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা কত খ্রিস্টাব্দে দুর্ভিক্ষ? চিরদিনের কবিতায় বাংলায় যে দুর্ভিক্ষের কথা বলা হয়েছে তা 1943 খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ। ব্যস্ত ঘড়ির কাঁটা কোথায় থেমে গিয়েছে? ব্যস্ত ঘড়ির কাঁটা বৃষ্টিমুখর লাজুক গ্রামে এসে থেমে গেছে। হোটেলওয়ালা টিকিটটা কোথায় রেখেছে? হোটেলওয়ালা টিকিটটা কানে গুঁজে রেখেছিল। পরিদের রানী কেমন পোশাক পরেছিল? পরিদের রানী মাথায় সোনালি চুল, পরনে ছিল রূপালী পোশাক আর কোমরে জাদুকরের দড়ি জড়ানো ছিল। হোটেলওয়ালার জন্মদিনে সোনা টিয়া কি উপহার দিয়েছিল? টিয়া পুটুলি খুলে মামনির নখ কাটার জন্য কাঁচিটা বের করে সেটা হোটেলওয়ালাকে জন্মদিনের উপহার হিসাবে দিয়েছিল। পেয়াদা কাকে ধরতে এসেছিল? পেয়াদা ঘড়িয়ালাকে, মাকুকে, সার্কাসের লোকেদের ধরতে এসেছিল। যৌগিক শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যে সাধিত শব্দের অর্থ প্রকৃত প্রত্যয়ের সমন্বিত অর্থ থেকেই পাওয়া যায় সেই শব্দকেই যৌগিক শব্দ বলে। যেমন করণীয়, যুক্ত অনীয় প্রত্যয়। গায়ে গা যুক্ত এ প্রত্যয়। পুত্র সয়নয় প্রত্যয়। তিনে দাগে নিচের প্রশ্নগুলোর উত্তরে যে কোনো 6টি প্রশ্নের মান 3 করে 3 × 6 = 18। তার চলবার ভঙ্গিটি বড় মজার। কার লেখা কোন রচনার অংশ? তার চলার ভঙ্গি প্রসঙ্গে লেখক কি বলেছেন বুঝে দাও। তার চলবার ভঙ্গিটি বড় মজার শিবতোষ মুখোপাধ্যায়ের লেখা কাদ্দর কদ্দুর নামক রচনাংশে থেকে নেওয়া হয়েছে। অ্যামিবার চলার ভঙ্গিটির কথা বলা হয়েছে। এককোষী অ্যামিবা তার দেহের খানিক প্রোটোপ্লাজম সামনে গড়িয়ে দেয়, ফলে সৃষ্টি হয় ক্ষণপদ, আর এই ক্ষণপদের সাহায্যে প্রোটোপ্লাজমের দিকে সে এগিয়ে যায়। কয়েক মিনিট
তার কয়েক মিলিমিটার পথ মন্থর গতিতে চলাফেরার ভঙ্গিটিকে লেখক মজার বলে উল্লেখ করেছেন। দেখলাম এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। কে দেখেছিলেন? বক্তার ওই সময়ের অনুভূতির পরিচয় দাও। কাজী নজরুলের গান গদ্যাংশের লেখক রামকুমার চট্টোপাধ্যায় দেখেছিলেন একদিন বিদ্যালয়ে যাওয়ার সময় হেদুর কাছে জনগণের ভিড় দেখে লেখক জিজ্ঞাসা করে জানতে পারেন যে নেতাজি সুভাষচন্দ্র বসু আসবেন বক্তৃতা দেওয়ার জন্য। লেখকও সেখানে দাঁড়িয়ে পড়েন অন্যদের মতো। অনেকক্ষণ পরে তিনি দেখতে পান যে এক দেবদূত মঞ্চ আলো করে দাঁড়িয়ে আছেন। গৌরবর্ণে উন্নত ললাটের অধিকারী সেই সুপুরুষই নেতাজি কিনা জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েছিলেন। সেই ব্যক্তিকে দর্শন করে লেখকের মন এতটাই আলোড়িত হয়েছিল যে তাকে দেবদূত বলেই তার মনে হয়েছিল। চিরদিনের কবিতায় গ্রামীণ সন্ধ্যা, রাত ও সকালের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো। চিরদিনের কবিতায় সন্ধ্যাকে স্বাগত জানানো হয় শাঁখের আওয়াজে এবং ঘরে ঘরে দ্বীপ জেলে বুড়ো বটতলায় গ্রাম্য মানুষেরা সন্ধ্যা আড্ডায় জমায়েত হয়। তারপর সন্ধ্যা পেরিয়ে রাতের আগমন ঘটে। রাত্রি এলেই দাওয়ায় বসে অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় তার নাতনিকে। নেক্সট, কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়, সেই স্রোত তাদের স্মৃতি কেন গ্রাস করতে পারে না? কালস্রোতে অহংকারী সাম্রাজ্যবাদীদের নাম ধুয়ে যায়, যারা ইট কাঠ পাথরের সৌধ তৈরি করে নিজের নাম অক্ষয় করতে চেয়েছিলেন। প্যাসেঞ্জগুলো কালের স্রোত মানব কল্যাণে নিবেদিত সেই সমস্ত মানুষগুলির স্মৃতি গ্রাস করতে পারে না, যারা মানুষের হৃদয়ে সিংহাসন অধিকার করে আছে। নেক্সট, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি না। কবির এই অপছন্দের কারণ কি? রবীন্দ্রনাথ কলকাতা শহরের জনাকীর্ণ অবস্থা, ভিড়, ইট কাঠের বাড়ির জলঙ্গ পছন্দ করেন না। কবির মনে হয় মস্ত বড় জন্তু তাকে ধরতে আসছে। আকাশে কালো মেঘ টিপ টিপে বৃষ্টির একঘেয়েমি কবিকে বিরক্ত করে বৃষ্টির ধারা বাড়ির ছাদে ঠোকর খেতে থাকে। তাই তার গতি কমে যায়। এমন পরিবেশে মনে কোনো মুক্তি জাগে না, মনে গান জেগে ওঠে না। তাই রবীন্দ্রনাথ কলকাতা শহর পছন্দ করেন না। সবুজ ফসলে সুবর্ণযুগ আসে, এটি কার লেখা? কোন কবিতার পংক্তি উদ্ধৃতি ব্যাখ্যা করো। উদ্ধৃত অংশটি কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতা থেকে নেওয়া হয়েছে। সুবর্ণযুগ অর্থাৎ একটা বিশেষ সময় পর্বকে সোনার মতো মূল্যবান মনে করা হয়েছে। কবি আন্তরিকভাবে দুর্ভিক্ষ কবলিত বাংলায় আবার সুদিন ফিরে আসুক প্রত্যাশা করেছেন। কবির এই প্রত্যাশা পূরণ হয়েছে। মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবলিত চাষির মুখে নতুন করে হাসি ফুটিয়েছে। তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে। সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে। আলোচ্য অংশে কবির বিশ্বাস নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলায় সবুজের সুবর্ণযুগ নেমে আসবে। নেক্সট, জনগণমন অধিনায়ক জয় হে গানটির রচনার উপলক্ষ প্রসঙ্গে রবীন্দ্রনাথ কী জানিয়েছিলেন? জনগণমনকে জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতের আগমনকে উপলক্ষ করে রচিত। এই কারণে জাতীয় সঙ্গীতরূপে জনগণমন গানটিকে গ্রহণ করতে বিরোধিতা হয়েছিল। লিখবে, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটির রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা, যিনি জনগণের অন্তর্যামী, লিখবে, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চাইলে রবীন্দ্রনাথ তাকে চিঠিতে লিখে জানান যে কবির কোনো এক রাজ সরকারের প্রতিষ্ঠাবান বন্ধু ভারত সম্রাটের আগমন উপলক্ষে তাকে গান রচনা করতে অনুরোধ করলে তিনি গানটি রচনা করেন। কিন্তু গানের সেই ভারত ভাগ্য বিধাতা, যিনি জগতের অন্তর্যামী পথ পরিচালক, যুগান্তরের মানব ভাগ্য পরিচালক, তিনি কোনো পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই হতে পারেন না। এই কথায় সেই রাজভক্ত বন্ধুটিও বুঝেছিলেন। এইভাবেই সেই বিরোধিতার অবসান ঘটেছিল।
নেক্সট, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। কোন প্রসঙ্গে বক্তা এই কথা বলেছেন? বক্তার এমন ভাবনার কারণ লেখো। প্রশ্নোক্ত অংশটি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় রচিত মেঘচোর গল্প থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতির বক্তা হল কার্পভের কন্যা অসীমা। পুরন্দরের আবিষ্কৃত গোলকের মাধ্যমে লেক স্লেভারে সমস্ত বরফ মাত্র 5 মিনিটেই বাষ্প হয়ে মেঘে পরিণত হবে। আর সেই মেঘ কার্পভের দেশ সাইবেরিয়ায় নিয়ে গিয়ে বৃষ্টিপাত ঘটাতে চেয়েছেন বিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই প্রসঙ্গে অসীমা বিজ্ঞানীকে উদ্দেশ্য করে উক্তিটি করেছেন। অসীমা জানেন যে এত বিশাল মেঘ কোনো স্থানে ভেঙে পড়লে সেই স্থানের দারুণ ক্ষতি হয়ে যাবে। সে কথা শুনে নির্লিপ্তভাবে বিজ্ঞানী পুরন্দর বলেন, বড় জোর 1 ইঞ্চি বেশি বরফ জমবে। নেক্সট, সে এক এলাহি ব্যাপার। কোথায় এলাহি ব্যাপার ঘটেছে? এলাহি ব্যাপারটির সংক্ষিপ্ত বর্ণনা দাও। লীলা মজুমদার প্রণীত মাখু নামাঙ্কিত কিশোর উপন্যাসে বনের মধ্যে থাকা অপূর্ব এক হোটেলকে এলাহি বলা হয়েছে। সেই হোটেলের চেহারা দেখে সোনাটিয়া অবাক। গাছ থেকে খান কতক বড় লণ্ঠন ঝুলছে। গাছের গোড়ায় 3টি পাথর বসিয়ে প্রকাণ্ড উনুন তৈরি করা হয়েছে। তার গনগনে আগুনের ওপর মস্ত পেতলের হাঁড়িতে টকবক করে ফুটছে সুস্বাদু খাদ্য। চারিদিকে তার সুগন্ধ ছড়িয়ে পড়েছে। মাথার ওপর ডালপালার ফাঁক দিয়ে চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়ছে। শুকনো পাতা দিয়ে ঢাকা মাটিতে সেই আলোর অপূর্ব ছবির মতো চিত্র তৈরি করেছে। এই জন্য আলোচ্য এই উক্তিটি করা হয়েছে। ঘড়িওয়ালা কত বছর ধরে কোথায় কিভাবে মাকুকে বানিয়েছিল? প্রায় 17 বছর ধরে পরিশ্রম করে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই সময় সে বাড়িঘর ছেড়ে ঘড়ির কারখানায় পড়েছিল মাকুর জন্যই। কারখানার ম্যানেজার উদয়স্ত খাটিয়ে ঘরের তাকের নিচে শুতে দিয়েছে আর ছাইপাশ খেতে দিয়েছে। তবু সে সারা রাত জেগে গুদামে পড়ে থাকা পুরনো বিলাতি ঘড়ির কলকবজা খুলে নিয়ে মাকুর পেটে পুড়েছে এবং এইভাবে খেটে একদিন তার মাকুকে পূর্ণ রূপ দিয়েছে। নেক্সট, 4 দাগে নিচে যে কোনো একটি বিষয়ে রচনা লেখো। প্রশ্নের মান 6। 4টি বলছি, 4টি কিন্তু এবছরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। 4টি ভালো করে মুখস্থ করবে। পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা, দেশ ভ্রমণের উপযোগিতা, প্রাচীন জলাশয়ের আত্মকথা, চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। দেখে নাও প্রথম, পরিবেশ রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা। আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট, দেশ ভ্রমণের উপযোগিতা দেখে নাও। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 7-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে ভুলো না। আমার নতুন হাওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করার জন্য নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 7-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 7-এর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্ন এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।